তাহলে তোমাদেরকে গত ক্লাসে ভাইয়া দেখাইছিলাম স্প্রিং নিয়ে। স্প্রিং এর অনেক কথাবার্তা বলছি এবং স্প্রিং এর মধ্যে রীতিমতো আসলে অনেক কাজ আছে ভাইয়া। আজকে আমি আসলে মূলত এগুলো অঙ্ক টঙ্ক করাবো স্প্রিং এর ভিতরে যা যা আছে। সবার আগে একটা জিনিস একটু তোমরা ভাইকে বলো তো, আমি কি খেলনা গাড়ির একটা অঙ্ক করাইছিলাম? ওই যে খেলনা গাড়ির ভিতরে স্প্রিং লাগানো ছিল, সংকোচন আমরা প্রসারণ করছিলাম যে, ওইটা কি আছে? ওইটা কি করাইছিলাম তোমাদের ক্লাসে? কোন বেচে করাইছে আসলে ভুলে গেছি ভাইয়া। হ্যাঁ, করাইছিলাম না? আচ্ছা, তাহলে দেখো স্প্রিং এর দুই ধরনের কাজ দেখাইছি তোমাদেরকে। একটা হচ্ছে স্প্রিং দ্বারা কৃত কাজ, এটা ছিল ডব্লিউ এক্সটার্নাল স্প্রিং, আর এটা ছিল বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। এই দুইটা সমীকরণ ভাইয়া বের করছিলাম এবং দেখাই দিছিলাম। স্প্রিং বল দ্বারা কৃত কাজটা নেগেটিভ আসছিল, বাহ্যিক বল দ্বারা কৃত কাজটা ধনাত্মক আসছিল। এই দুইটা ভাইয়া তোমাদেরকে ক্লাসে দেখাই দিছিলাম, প্রমাণও করে দিছিলাম এবং বলছিলাম এই টপিক গুলো একটু দেখার জন্য। আজকে আমরা আসলে যেটা দেখবো সেটা হচ্ছে এই যে ভাইয়া স্প্রিং কে সংকোচন প্রসারণ করতেছ, করলে আমরা তো সবাই জানি যে ভাই বাহ্যিক বল প্রয়োগ করার কারণে স্প্রিংটা কি হয়। আমি একটু একটা এক্সাম্পল দিই ভাইয়া, দেখো। আমি প্রথমে হেডলাইনটা দিয়ে নিই। হেডলাইনটা হচ্ছে বিভব শক্তি বা স্থিতিশক্তি। সবাই হেডলাইনটা দিয়ে নিও। বিভব শক্তি বা স্থিতিশক্তি যাকে প্রকাশ করা হয় ইউ বা ইপি দ্বারা, ঠিক আছে? এই চ্যাপ্টারে ইউ বা ইপি দ্বারা। তাহলে সবার আগে যদি তোমাদের সামনে আলোচনা করতে চাই ভাইয়া, তোমরা সংজ্ঞাটা এইভাবে লিখবা। আমি সংজ্ঞাটা মুখে বলতেছি কারণ আমি লিখতে পারতেছি না, তোমরা মুখে একটু লিখে নিও ভাইয়া। হ্যাঁ, আমি বলি, কোন স্প্রিং কে সংরক্ষণশীল বলের বিরুদ্ধে সাম্যাবস্থা থেকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করতে বাহ্যিক বল দ্বারা সম্পূর্ণ কাজের পরিমাণকে বিভব শক্তি বলা হয়। আমি আবারও বলি, কোন একটা স্প্রিং কে সংরক্ষণশীল বলের বিরুদ্ধে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করতে বাহ্যিক বল দ্বারা কৃত কাজকে বিভব শক্তি বা স্থিতিশক্তি বলা হয়। এই সংজ্ঞাটা লেখার পর তোমরা সবাই একটা জিনিস দেখো তো ভাইয়া, ভর তো কখনো নেগেটিভ হইতে পারে না, ঠিক না? এটা কখনোই পসিবল না ভর। কিন্তু ব্যাগের মানটা নেগেটিভ হইতে পারে দিকের কারণে, নাকি উল্টা দিকে যদি যায় তাহলে ব্যাগের মানটা নেগেটিভ হয়। তাই আমরা বলতে পারি কাইনেটিক এনার্জি কত, হাফ এম বি স্কোয়ার। যেখানে বি এর মানটা যদি নেগেটিভ হয়ও তাহলে এই মানটা কি হয়ে যাবে, পজিটিভ। অর্থাৎ এর পরে আরেকটা পয়েন্ট আকারে লিখবা যে বিভব শক্তি কখনো ঋণাত্মক হতে পারে না। ঠিক আছে, এই দুইটা পয়েন্ট, একটা সংজ্ঞা, একটা বিভব শক্তি, গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না, এটা আরেকটা পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট, দেখো তো বিভব শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়, এমজিএইচ। তাহলে বিভব শক্তি একই সাথে প্লাস এবং একই সাথে মাইনাস, এই দুইটাই হইতে পারে। এই প্লাস ডিরেকশন ডিপেন্ড করে কি তুমি কোন দিকে যাচ্ছ, মানে আমি অভিকর্ষের দিকে যাচ্ছি, আর এই মাইনাসটা ডিপেন্ড করে কি আমি অভিকর্ষের বিরুদ্ধে যাচ্ছি। ঠিক আছে, এতটুকু দুইটা ডিফারেন্ট তৈরি করে আর কি আমাদের এটার মাঝে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা স্প্রিং এর মধ্যে বিভব শক্তি বা স্থিতি শক্তি কি সেটা কিভাবে জমা হয় আমরা সেটা একটু দেখবো। ঠিক আছে, সবার আগে তোমাদেরকে যদি বলি, ধরো একদম সিম্পলি চিন্তা করলে, ধরো ভাই একটা কি করলাম, এখানে একটা সিলিং আছে, ধরো একদম উপরে সিলিং। দেখো একটা সিলিং আছে ভাই উপরে, তার মাথায় একটা স্প্রিং লাগানো আছে। একটা স্প্রিং, নরমাল স্প্রিং লাগানো আছে। মানে ধরো একটা ছাদের মধ্যে একটা স্প্রিং লাগানো আছে, তার মাথায় তুমি একটা বস্তু ঝুলাই দিলা ভাইয়া। তাইলে আমাকে বলো, যে স্প্রিংটা এতক্ষণ ধরে সাম্যাবস্থায় ছিল, তুমি যখনই তার মধ্যে বস্তুটা ঝুলাই দিছো, তার ওজনের কারণে এই স্প্রিংটা সাপোজ ধরো লম্বা হয়ে এখান থেকে স্প্রিংটা ধরো এখানে চলে আসছে, তাহলে এতটুকু কি তার প্রসারিত হয়েছে? তাহলে কি আমি বলতে পারি এবার এটা প্রসারিত হওয়ার জন্য দায়ী কে ভাইয়া? দায়ী হচ্ছে তার ওজনটা। তাহলে দেখো তো ছিল এখানে, তুমি এম চাপাই দেওয়ার পর এটা সরে চলে আসছে কোথায়, এখানে। তাহলে কতটুকু স্মরণ করছে? ধরো ভাইয়া ধরে নিচ্ছি এক্স পরিমাণ স্মরণ করছে। তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, তোমরা মিক্স করে ফেলাইও না কিন্তু, এটার সাথে গত ক্লাসেরটা কোনো তফাৎ নাই। গত ক্লাসে কি ছিল? গত ক্লাসে ছিল স্প্রিংটা এভাবে ছিল, তুমি এটাকে টাইনা এখান থেকে এখানে নিয়ে আসছিলা বাহ্যিক বল প্রয়োগ করে। আর এখন বাহ্যিক বল হিসেবে কাজ করতেছে কি, শুধুমাত্র বস্তুর ওজনটা। আমরা এই বাহ্যিক বলটা প্রয়োগ করছিলাম বস্তুর হাত দ্বারা, মানুষের হাত দ্বারা। আর এখনই বাহ্যিক বলটা কাজ করতেছে বস্তুর ওজনটা। তাহলে মনে রাখো ভাইয়া, তুমি যখনই স্প্রিংটাকে নিচের দিকে এক্সপোনেন্ট প্রসারিত করছো, তখন স্প্রিং এর ভিতরের দিকে একটা স্প্রিং বল তৈরি হয়, সেটার নাম মনে আছে? আমরা বলছিলাম এফ এস ইকুয়াল টু মাইনাস কে এক্স। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো তো, এম জি ইকুয়াল টু কে এক্স। এটা আর এটা সমান ভাইয়া, যেহেতু একটার এটার উল্টা হয়েছে, এটা কারণে এটা তৈরি হয়েছে। তাহলে এখান থেকে দেখো তো স্প্রিং ধ্রুবকটা কে আসবে, কে ইকুয়াল টু এম জি বাই এক্স। তাহলে মনে রাখবা ভাইয়া, কোনো বস্তুর ওজনের কারণে যদি স্প্রিং প্রসারিত হয়, তাহলে স্প্রিং ধ্রুবকটা কি, কে ইকুয়াল টু এম জি বাই এক্স। এখন তুমি আমাকে বলতেই পারতা যে ভাইয়া আপনি তো এটা লিখে দিলে পারতেন, এফ ইকুয়াল টু কে এক্স, কে ইকুয়াল টু এফ বাই এক্স।
কিন্তু ভাই এটা সরাসরি লিখি নাই কেন, কারণ এখানে কিন্তু F = ma ও প্রকাশ করে ভাইয়া, কিন্তু এখানে a তো প্রকাশ করা যাবে না, কারণ তুমি সিলিং থেকে নিচের দিকে ঝুলাইয়া দিচ্ছ এটাকে। তাহলে এখানে কি কাজ করতেছে, অনলি অন, এখানে অনলি অন অবিকর্ষজ ত্বরণ কাজ করতেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ভাইদের স্প্রিং ধ্রুবকের সূত্র k = mg/x। এখন দেখো, এই যে এতক্ষণ ধরে কষ্ট করে স্প্রিংটাকে তুমি প্রসারিত করতেছো, সেই প্রসারিত করার পিছনে মূল হাতিয়ার হিসেবে কে কাজ করতেছে, ভাইয়াদের বাহ্যিক বল। আমরা আসলে দেখবো এখন এই বাহ্যিক বলটা স্প্রিং এর মধ্যে কি আকারে জমা হয়। তোমরা দেখো ম্যাথমেটিক্যালি বলতে পারতেছো, কোনো কিছু মুখস্থ করা দরকার নাই ভাইয়া। সাপোজ ধরো তোমাদেরকে যদি বলি, এটা হচ্ছে ভাইয়াদের একটা হাইট, এ থেকে আমি কোন একটা বস্তুকে বিতে উঠাবো, তাহলে ধরো এখানে একটা বল আছে ভাইয়া, টোটাল হাইটটা হচ্ছে h পরিমাণ হাইট। তাহলে একটা কাজ করি, আমি এই বস্তুটাকে যদি ভাইয়া এখান থেকে এখানে উঠাইতে চাই, তাহলে আমাকে বলো তো ভাইয়া, বস্তুটাকে আপনা আপনি উঠবে নাকি একটা বাহ্যিক বল প্রয়োগ করতে হবে? তোমরা ভাইয়া একটা বাহ্যিক বল প্রয়োগ করতে হবে না উপরের দিকে? তাহলে ধরো ভাইয়া বাহ্যিক বল প্রয়োগ করে এটাকে স্প্রিংটাকে এখান থেকে এখানে উঠাবো একদম h পরিমাণ উচ্চতায়। তাহলে একটা কাজ করি, টোটালটা যদি h পরিমাণ উচ্চতা হয়, তাহলে ভাইয়া ছোট একটা পার্টকে কেটে নেই, এটা তাহলে কতটুকু হবে, dh। তাহলে এই dh পরিমাণ প্রসারিত হওয়ার পিছনে কে দায়ী, বাহ্যিক বল F এক্সটার্নাল, বাহ্যিক বল। আর খুব ক্ষুদ্র পরিমাণ সরণ ঘটাইতে যে কাজটা হয় সেটাও কি খুব ক্ষুদ্র, dw। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি dw = f dh। নরমালি কি করলাম ভাই, f এর জায়গায় f আছে, d মানে f x আর কি, তাহলে x এর জায়গায় এখানে কত, dh। তাহলে এখন দেখো, টোটাল কাজ যদি বের করতে হয়, তাহলে আমাদের কি করে দিতে হবে, ছোট ছোট যতগুলো কৃতকাজ আছে সবগুলা যোগ করে দিতে হবে, fdh। তাহলে কোত্থেকে যোগ করা শুরু করবা, মাটি থেকে। তাহলে মাটিটা কত, মাটির সাপেক্ষে 0। আর কোথায় গিয়ে যোগটা শেষ করবা, এই উচ্চতা পর্যন্ত যতগুলো fdh আছে সবগুলা যোগ করে ফেলো ভাইয়া। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো তো f এর মান কত, mg, আর ইন্টিগ্রেশন অফ 0 থেকে h dh। তাহলে তোমরা আমাকে বলো তো, ফাঁকা জায়গাকে ইন্টিগ্রেশন করতেছি, তাহলে কত আসবে ইন্টিগ্রেশনের রেজাল্টটা এখানে, কত আসবে ভাইয়া? ফাঁকা জায়গাকে ইন্টিগ্রেশন করলে f এর জায়গায় mg বসাইছি, ইন্টিগ্রেশন অফ dx। তোমরা ভাইরা শুনতে পাইতেছো কিনা এটা বলো তো ভাইয়াকে আগে, কাশফিয়া, বাইরে শোনা যায়? জি স্যার, জি ভাই। আচ্ছা, তো বুঝতে পারছো তো ভাই, দাদা পড়াইছি। তাহলে এখানে দেখো, ফাঁকা জায়গাকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পেয়েছিলাম, যার সাপেক্ষে করা হয় সে বসে যায়। তাহলে কি আসবে এখানে, mgh। তাহলে মজার ব্যাপারটা দেখো, তোমাদেরকে আমি আসলে কি দেখাচ্ছি, তুমি বলতে পারবে mgh তো আমরা জানি, তাহলে mgh টা আসলে কি ভাইয়া, বিভব শক্তি না? তাহলে আমি বলতে পারি, দেখো তো, এই যে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, সেটা কিসে কনভার্ট হয়েছে, বিভব শক্তিতে। অর্থাৎ আমি তোমাদেরকে ধরে এতক্ষণ ধরে যেটা প্রকাশ করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এই যে কৃত কাজ যেটা তুমি করতেছো বস্তুটাকে এখান থেকে এখানে উঠানোর জন্য, সেটা বস্তুটার মধ্যে আসলে কি আকারে জমা হচ্ছে, সেটা বস্তুটার মধ্যে আসলে ভাইয়া বিভব শক্তি আকারে জমা হচ্ছে। ঠিক আছে, তাহলে একদম সিম্পলি চিন্তা করো, এটা আমাদের মূল টপিক ছিল না, আমাদের ছিল স্প্রিং এর শক্তির এনার্জিটা, এটা আসলে কি আসে সেটা দেখার জন্য। স্প্রিং এর শক্তি কি, তোমাদেরকে বলছিলাম, এটা যদি একটা স্প্রিং হয়, এই স্প্রিংটা নর্মাল অবস্থা বা সাম্যাবস্থায় স্প্রিংটা এখানে ছিল, তুমি তাকে বাহ্যিক বল প্রয়োগ করা, স্প্রিংটা এখান থেকে সরে ধরো এখানে চলে আসছে। তাহলে এই যে স্প্রিংটা প্রসারিত হইলো এতটুকু পরিমাণ, এই প্রসারিত হওয়ার পিছনে দায়ী কে, দেখো তো ভাইয়া, এই বাহ্যিক বল। তাহলে এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল, এই টোটালটা দেখো তো কতটুকু স্মরণ করাইছে বাহ্যিক বল প্রয়োগ করে, এক্স পরিমাণ। তাহলে তোমাদের নিশ্চয়ই গতকালকে মনে আছে, আমরা সবাই দেখাইছিলাম বাহ্যিক বল দ্বারা কৃতকাজের রাশিমালা। যারা এই লাইনটা দেখো নাই, তারা আগের ভিডিওটা দেখে আসবে, w = ½ k x², এটা ছিল আমাদের গতকালকে ক্লাস। তাহলে ওইখানে আমাকে বলো, বাহ্যিক বল দ্বারা যে কৃতকাজ, একটু শিখে আসছো, ডব্লিউটা কিসে রূপান্তরিত হয়, বিভব শক্তিতে। তাহলে কি আমি আসলে বলতে পারি, স্প্রিং এর মধ্যে সঞ্চিত শক্তি তুমি টাইনা প্রসারিত করো বা সংকুচিত করো, সেটা সম্পূর্ণ কি আকারে জমা হয় স্প্রিং এর মধ্যে, স্প্রিং এর মধ্যে সম্পূর্ণ ভাইয়া বিভব শক্তি আকারে জমা হয়। অর্থাৎ তোমরা এই লাইনটা লেখার পর এটা বাইরে সাথে লিখবা, কোন স্প্রিং কে সংকোচন বা প্রসারণ, সংকোচন বা প্রসারণ যাই করা হোক না কেন, যাই করা হোক না কেন, স্প্রিং এর মধ্যে সঞ্চিত শক্তি, স্প্রিং এর মধ্যে সঞ্চিত শক্তি বিভব শক্তি ভাইয়া। ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া সবার, আশা করি। তাহলে এখন দেখো, আমি এটার উপর একটা ম্যাথমেটিক্স করাবো, আসলে স্প্রিংটা দিয়ে আসলে কি কাজ করা হয় ভাইয়া।
দেখো প্রবলেম, বিশ নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট কোন স্প্রিং কে 10 সেন্টিমিটার সংকোচন করে এর সামনে 50 গ্রাম ভরের একটি পাথর রাখা হলো। স্প্রিংটিকে সংকোচন করার পর ছেড়ে দেওয়া হলে পাথরটি কত বেগে যাবে? ঠিক আছে, আচ্ছা কোশ্চেনটা মনে একটু ভাইয়া কঠিন লাগতেছে না? আমি একটু বুঝে তোমাদেরকে কোশ্চেনটা একটু বলে দিই, একটু শোনো। কোশ্চেনটা কি বলতে চাইছিল, তো বলছে এটা একটা স্প্রিং যেটা একদম সাম্য অবস্থায় নরমালি আছে এবং এটা স্প্রিং ধ্রুবক কত 20 নিউটন পার মিটার। ঠিক আছে, বলছে এই স্প্রিংটাকে এখন তুমি বাহ্যিক বল প্রয়োগ করে, মানে বাহ্যিক বল প্রয়োগ করে তুমি এটাকে ভিতরের দিকে চাইপা ভাইয়া 10 সেন্টিমিটার ভিতরের দিকে চাইপা নিয়ে আসছো, 10 সেন্টিমিটার ভিতরের দিকে চাইপা নিয়ে আসছো, এনে এটার সামনে কি করলা, তুমি 50 গ্রাম ভরের একটা পাথরকে বসাই দিলা। বসাই দেওয়ার পর আমাকে বলো তো ভাই, এখন যদি আমার হাতটা সরাই নেই, এই স্প্রিংটা সম্পূর্ণ জোরে কি বাইরের দিকে বের হয়ে আসার চেষ্টা করবে? তাহলে তখন এই পাথরটা কি ভাই ছিটকে বাইরে যেয়ে পড়বে, এরকম একটা ব্যাগে যাবে। অনেকটা তোমরা পিস্তলের মাথা দেখতে পাও, যে ছোটকালে যে পিস্তল দিয়ে খেলতা, বন্দুকের মাথায় আগে একটা কি বুলেটটা দিয়ে নিতা, দিয়ে তারপরে ভিতর দিকে চাপা দিয়ে পরে ট্রিগার যখন চাপতা তখন একটু দূরে গিয়ে পড়তো। এইগুলো এখনো দেখা যায়, বাচ্চাদের খেলনাগুলো 10 টাকা করে পাওয়া যায় যে। তাহলে একটা কথা একটু ভাইয়াকে বলো, এই যে সংকোচন করছো, সংকোচনটা কি, সংকোচন করার কারণে স্প্রিং এর মধ্যে সঞ্চিত শক্তিটা কি আকারে জমা হয়েছে? তোমরা দুজন ভাইয়াকে বলো তো একটু ভাইয়াকে, কোন শক্তি আকারে জমা হয়েছে এটার ভিতরে? বিভব শক্তি। বিভব শক্তি আকারে জমা হয়েছে। কিন্তু যখন ভাই স্প্রিংটা তুমি হাত সরাই নিবা, কাশফিয়া ভাইয়াকে বইলো, তোমরা সঞ্জিত বইলো, যখন হাতটা সরাইয়া নিবা তখন বলো তো বিভব শক্তিটা কিসে কনভার্ট হবে? যখন আমি হাতটা সরাই নিয়ে আসলাম সামনে থেকে, ভাই সিম্পলি চিন্তা করো, গতিশক্তিতে কনভার্ট হবে। তাহলে আমি বলতে পারি ভিতরের দিকে যখন চাপাইছো, ভিতরের দিকে যখন চাপ দিছো ভাইয়া, তখন তার কৃত কাজ কত আসছে? W হাফ কে এক্স স্কোয়ার। তাহলে আমরা জানি সবাই এটা আসলে কি আকারে জমা হয়েছে তার মধ্যে, এটা তার মধ্যে বিভব শক্তি আকারে জমা হয়েছে। এই অবস্থায় তুমি যখন হাতটা এখান থেকে সরাই নিয়ে যাবা ভাইয়া, তখন দেখো সম্পূর্ণ স্প্রিংটা বাইরের দিকে দৌড় দিবে প্রসারিত অবস্থা হওয়ার জন্য। তখন কি হবে, স্প্রিংটা একটা কাইনেটিক এনার্জি লাভ করবে, অর্থাৎ গতিশক্তি লাভ করবে, যার কারণে স্প্রিংটা কি হবে, বাইরের দিকে বের হয়ে আসবে। তাহলে কি আমি এখান থেকে একটা কথা বলতে পারি, দেখো তো ভাইয়া, কৃত কাজ এটা ইকুয়াল টু কিসে কনভার্ট হয়েছে ভাইয়াদের? গতিশক্তিতে কনভার্ট হয়েছে। তাহলে এখান থেকে লিখতে পারি হাফ কে এক্স স্কোয়ার, এটা ছিল স্প্রিং এর কৃত কাজ। এটা কিসে কনভার্ট স্যার, হয়েছে? বলো। আপনি যে বারবার স্ক্রিন শেয়ার করতেছেন না, মানে এটা অফ হয়ে যেতেছে একটু পর পর। আচ্ছা ভাইয়া, এটা হচ্ছে কেন আমি তোমাদেরকে বলি, আমার মোবাইল দিয়ে তো স্ক্রিন শেয়ার দিছি ঠিক না, এটা নিচ থেকে অটোমেটিক ভাইয়া রিজিউম হয়ে যাচ্ছে। যেমন দেখো এখন রিজিউম হয়ে গেছে, ভাইয়া আসলে কিছু করতেছি না, একটু কষ্ট করে ধরো মাঝে মধ্যে এটা নিচ থেকে আবার ঠিক হয়ে যাচ্ছে, বুঝছো? দেখো এখন রিজিউম হয়ে গেছে, এখন আবার আসছে না ডিসপ্লেটা। অর্থাৎ মাঝে মধ্যে একটু কেমন কেন জানি হয় ভাইয়া, জানি না এটা আসলে। তাহলে দেখো কৃত কাজ, স্প্রিংটা কৃত কাজ কত, হাফ কে এক্স স্কোয়ার। এটা কিসে কনভার্ট হচ্ছে? গতিশক্তিতে, হাফ এম বি স্কোয়ারে কনভার্ট হচ্ছে। তাহলে দেখো এখান থেকে হাফ চলে যায়। তাহলে আমরা চাইছিলাম বস্তুটা কত বেগে বাইরে গিয়ে ছিটকাই পড়বে। তাহলে দেখো বি স্কোয়ার ইকুয়াল টু কত, তাহলে কে এক্স স্কোয়ার বাই এম। তোমরা একটু ক্যালকুলেটরটা হাতে নিও ভাইয়া। তাহলে দেখো কে এর মান কত 20, এক্স এর মান কত 10 সেন্টিমিটার, মানে কত 0.1 স্কোয়ার, এম এর মান কত 50 গ্রাম, তাহলে কত 0.05 কেজি। তাহলে এটা করলে কত আসে একটু দেখো তো, 20 into 0.1 square divided by 0.05,
এটা আসছে ভাইয়া 4, তাহলে সুতরাং বি কত কত 2 মিটার পার সেকেন্ড। অর্থাৎ তোমরা কি একটা জিনিস বুঝতে পারতেছো ভাইয়া, 20 নিউটন পার মিটার স্প্রিং দেবো একটা বস্তু, স্প্রিং এর সামনে তুমি 50 গ্রাম বরের একটা বস্তু রাখলে সেটা বাইরের দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে ছিটকে যায় বাইরে পড়বে। অঙ্কটা কি সবার ক্লিয়ার? অঙ্কটা একবার দেখতে পারো ভাইয়া, পুরোটা একসাথে রাখছি। সমস্যা হইলে বলো, সমস্যা না হইলেও বলো, ভাই সামনে আগাবো। বুঝছো? জি স্যার। আচ্ছা চলো ভাইয়া নেক্সট টপিকে চলে যাচ্ছি আমরা আস্তে আস্তে। এখন তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে আমরা মহাকর্ষ অভিকর্ষ যে এতদিন ধরে শিখে আসলাম ভাইয়া, এটার একটা শিখা আসা নাই, মানে তোমরা সামনে শিখবা, সরি আমি অন্য একটা ব্যাচে ভাইয়া মহাকর্ষ অভিকর্ষ নিচ্ছি, তোমাদেরকে গোলাই ফেলতেছি। আচ্ছা তাহলে ধরো সবার আগে আমরা এখানে দুইটা টপিক শিখবো, একটা হচ্ছে মহাকর্ষ এবং অভিকর্ষ। আচ্ছা আগে একটু টপিক গুলো একটু বোঝানোর ট্রাই করি ভাইয়া তোমাদেরকে। যেমন আমরা মহাকর্ষ জিনিসটা যখন জানছিলাম, আমরা জানি সবাই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুকণার মধ্যে যে আকর্ষণ বলটা তৈরি হয় সেটাকে বলছিলাম কি মহাকর্ষ বল। আর পৃথিবীর সাথে, এই মহাবিশ্বের পৃথিবীর সাথে অন্য যে কোনো একটা বস্তুর আকর্ষণ বলকে এটাকে বলছিলাম কি অভিকর্ষ বল, ঠিক না ভাইয়া? এটা ছিল মহাকর্ষ বল, আর এটা ছিল যখন আর্থ চলে আসবে পৃথিবী তখন সেটা হয়ে গেছিল কি অভিকর্ষ বল। তাইলে আমরা নিশ্চয়ই এখান থেকে পড়ছিলাম সকল অভিকর্ষ বলে কি মহাকর্ষ বল, কিন্তু সকল মহাকর্ষ বল কি অভিকর্ষ বল নয়। তাইলে একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে, সাপোজ ধরো ভাইয়া এটা হচ্ছে একটা পৃথিবী, সবাই লক্ষ্য করে দেখেন, কারণ এই টপিক গুলো ক্লাসে পড়াতে গেলে পোলাবেন প্যাচ লাগাই ফেলা ভাইয়া, তোমরা প্যাচ লাগাই ফেলাও। এটা ধরো পৃথিবীর ব্যাসার্ধ, সেটা হচ্ছে আর। তুমি কি করলা, এই পৃথিবীর ভরটাকে ভাইয়া এম ধরে নিচ্ছি, ক্যাপিটাল এম, পৃথিবীর ভরটাকে ক্যাপিটাল এম ধরে নিচ্ছে। তাহলে আগে থেকে বলে দিচ্ছি ভাইয়া এই মানগুলো এখন থেকে মুখস্থ করে ফেলবা। পৃথিবীর ওজন হচ্ছে 6 × 10⁻24 কেজি, 10-এর পরে 24টা শূন্য কিন্তু ভাইয়া, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কেজি ওজন, এটা হচ্ছে পৃথিবীর ভর। আর এই যে পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল টু, এটা ছিল 6400 কিলোমিটার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ, এটা হচ্ছে পৃথিবীর ভর। এই দুইটা মান আমাদের সবসময় লাগবে আর কি, কিন্তু এখন থিওরিতে কাজে লাগবে না, আগে থিওরি দেখো। তাহলে এখান থেকে কেন্দ্র থেকে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে কত আর, এবং আমরা সবাই জানি যে আমরা সবাই পৃথিবীর পৃষ্ঠে অবস্থান করি, ঠিক না? এখন তুমি যখন এই পৃষ্ঠ থেকে পৃথিবীর সারফেস থেকে উপরে উঠতে চাবা, তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো, ধরো আমি এই অবস্থান থেকে, এই অবস্থায় আমরা আছি, ধরো যে কোনো একটা বরের বস্তু, স্মল এম বরের বস্তু এই অবস্থায় আছে। তুমি কি করতে চাচ্ছ, এই স্মল এম বরের বস্তুটাকে এই অবস্থা থেকে টেনে তুমি ভি অবস্থায় নিয়ে উঠাইতে চাচ্ছ। তাহলে তোমরা আমাকে বলো তো ভাইয়া, এই বস্তুটা কি এখান থেকে আপনা আপনি উঠে যাবে? কখনোই কিন্তু আপনা আপনি উঠবে না। তাকে এই অবস্থা থেকে বি অবস্থায় নেওয়ার জন্য অবশ্যই ভাইয়াদেরকে কি প্রয়োগ করতে হবে? বাহ্যিক বল প্রয়োগ করতে হবে, এক্সটার্নাল। কিন্তু তুমি যখনই বাহ্যিক বল প্রয়োগ করলা ভাইয়া, বলতো ওইখানে নিয়ে বস্তুটাকে ছেড়ে দিলে এই বস্তুটা কি আবার ভূমিতে ফিরে আসবে কি আসবে না? আসবে। তাহলে আসার পিছনে কারণটা কি? কারণ হচ্ছে মহাকর্ষ বল, যেই বলের কারণে কি পৃথিবী তার নিজের দিকে টানতেছে। তাহলে কি ভাই একটা কথা বলতে পারি, দেখো তো, তুমি বাহ্যিক বল প্রয়োগ করে বস্তুটাকে পৃথিবীর সারফেস থেকে যখন উঠাবা, তখন আসলে পৃথিবীর ভিতরের দিকে একটা মাধ্যাকর্ষণ বল তৈরি হয়, যেটাকে আমরা কি বলছি অভিকর্ষ বল। আর অভিকর্ষ বল মানে তো মহাকর্ষ বল। তাহলে এই যে দেখো তো নিচের দিকে সেন্টার দিকে মহাকর্ষ বল তৈরি হয় না, এফসি। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই যে বাহ্যিক বল প্রয়োগ করছো, করে স্মরণ ঘটাইছো, তাহলে নিশ্চয়ই এই বস্তুর ক্ষেত্রে বাহ্যিক বল দ্বারা একটা কৃত কাজ হয়েছে। আরেকটা হয়েছে, তুমি যখন বাহ্যিক বল প্রয়োগ করে এখানে না স্মরণ ঘটাইছো, এখান থেকে ছেড়ে দেওয়ার কারণে বস্তুটা নিচের দিকে ফিরে আসছে কিসের কারণে? মহাকর্ষ বলের কারণে। তাহলে বল প্রয়োগ, মহাকর্ষ বল কাজ করছে, এখান থেকে এখানে স্মরণ করছে, তাইলেও কি হবে ভাইয়া? এটা কৃত কাজ ঘটবে। তাহলে আমাদের টপিকটা হচ্ছে, এখন আমরা আস্তে আস্তে শুরু করতেছি ভাইয়া। আমাদের প্রথম টপিক হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ। আচ্ছা তোমরা কিন্তু ভাইয়ার সাথে একটু রেসপন্স করো, নাহলে কিন্তু ক্লাস নিয়ে আসলে বোঝা যায় না যে তোমরা আসলে ভাইয়া ক্লাস বুঝতেছো কিনা। একটা জিনিস তোমরা আমাকে বলো এতটুকু, ভাইয়া যদি এই অবস্থা থেকে উপরের দিকে না উঠতাম, তাইলে যে মহাকর্ষ বলটা তৈরি হয়েছে নিচের দিকে সেটা কি বোঝা যাইতো ভাইয়া? এতটুকু বলো তো। আমি কোশ্চেনটা কি করছি সেটা একটু বোঝার ট্রাই করেন। আমি বলতেছি, আমি যদি এই অবস্থায় দাঁড়াই থাকতাম, তাইলে তো আমরা কোনো মহাকর্ষ বল ফিল করতে পারতাম না। কিন্তু আমি বাহ্যিক বল প্রয়োগ করে যখন এই অবস্থা থেকে বি অবস্থানে গেলাম, তখনই আসলে মূলত কি আমার এফসি বলটা ক্রিয়েট হয়েছে বা তৈরি হয়েছে না, যেটা কারণে বস্তুটা নিচের দিকে কাজ করতেছে। তাহলে এখন কি ভাই একটা কথা বলতে পারি, একটু দেখো তো। না বুঝলে ভাইয়াকে বললেন, এখন টপিকটা একটু ঝামেলা কর। সেটা হচ্ছে ধরো এই পয়েন্টে একটা এ বিন্দু আঁকলাম, সেখানে একটা ক্যাপিটাল এম বরের বস্তু আছে। বি পয়েন্ট আঁকলাম, যেখানে একটা স্মল এম বরের বস্তু আছে।
তাহলে এই দুইটার মাঝখানে প্রথম ডিস্টেন্সটাকে ভাইয়া শুধুমাত্র r1 দ্বারা প্রকাশ করতেছি, r1। এই যে মানে অনেকটা এমন যে এই এম আর এই স্মল এম, এই দুইটার মধ্যবর্তী দূরত্বকে ভাই স্মল r1 দ্বারা প্রকাশ করতেছি। বস্তুর প্রথম অবস্থান r1। তুমি কি করলা ভাইয়া, এই বি অবস্থান থেকে এই বস্তুটাকে তুমি চাচ্ছ সি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। আমরা কিন্তু হেডলাইনটা খেয়াল করো, আমরা কিন্তু মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ করতেছি। তাহলে তুমি কি করলা, বি অবস্থা থেকে সি অবস্থানে নিয়ে গেলা বস্তুটাকে। তাহলে কি ভাইয়া বলতে পারি দেখ তাকে কেন্দ্র থেকে তাহলে বস্তুটাকে এখন কোথায় নিয়ে গেছো, r2 অবস্থানে নিয়ে গেছো। তাহলে আসলে বস্তুটা স্মরণ করছে কতটুকু, এতটুকু না? তাহলে এতটুকুর মান কত, টোটালটা থেকে আদি অবস্থান বাদ দিলে যেটা আসবে সেটাই কি আসলে আর ধরতেছে, r = r2 - r1, এতটুকু পার্ট আর। তাইলে এবার একটা জিনিস খেয়াল করো ভাইয়া, তুমি স্মরণ ঘটাচ্ছ এদিকে, সেটা তো স্মরণ ঘটানোর জন্য দায়ী কে, বাহ্যিক বল। কিন্তু তুমি যখনই বি পয়েন্ট থেকে আস্তে আস্তে উপরের দিকে যাবা, তখনই কি হবে, মহাকর্ষ বলটা আসলে পৃথিবীর ভিতরের দিকে তৈরি হবে না, এফসি মহাকর্ষ বলটা। আমি আরেকবার বলি ভাইয়া, তুমি যখন বি পয়েন্টটা হচ্ছে যে সারফেস পয়েন্টটা ভাইয়া, পৃথিবীর সারফেস পয়েন্ট হচ্ছে বি পয়েন্ট। এই পয়েন্ট থেকে তুমি যখন আস্তে আস্তে বাইরের দিকে যাওয়া শুরু করে দিবা, তখনই কিন্তু একমাত্র পৃথিবীর ভিতরের দিকে এফসি বলটা তৈরি হবে। তাহলে কি এখন একটা ভাইয়া বলতে পারি, মহাকর্ষ বল যেদিকে তৈরি হয়েছে সরণ তার উল্টা দিকে ঘটতেছে। তাহলে তোমরা কেউ একজন ভাইকে বলো, আমি বলবো না এটা, সেটা হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজটা তাহলে কি ধনাত্মক হবে না ঋণাত্মক হবে? ঋণাত্মক। কেন ভাইয়াকে বলো তো? মহাকর্ষ বলের বিপরীত দিকে কাজ হচ্ছে। হ্যাঁ, মানে বল যেদিকে সরণ তার উল্টা দিকে, দেখো বল যেদিকে কাজ করতেছে সরণ তার উল্টা দিকে, কারণে সেটা হচ্ছে ঋণাত্মক। তাহলে কি ভাই এখান থেকে লিখতে পারি, দেখো তো খুব ছোট একটা পার্ট কেটে নিচ্ছি, সেম আগের মতো অ্যাজ ইউজুয়াল কথাবার্তা ডিআর, আর খুব ক্ষুদ্র সরণ ঘটানোর জন্য সে কাজটা কত, ডিডব্লিউ। তাহলে ডিডব্লিউ = এফ ডি আর। দেখো তো বল যেদিকে কাজ করতেছে সরণ তার উল্টা দিকে, তাহলে এটা অ্যাঙ্গেলটা কত মাঝখানের, 180 ডিগ্রি না ভাইয়া? তাহলে এখান থেকে লিখতে পারি কত, cos 180 ডিগ্রি। তাহলে cos 180 ডিগ্রি মান কত, -1। তাহলে মাইনাস এফডিআর, এটাকে 1 নম্বর সমীকরণ দাও ভাইয়া। আমাদের খুব ক্ষুদ্র কৃতকাজটা চলে আসছে। তাহলে এই যে এফ, এই এফটা কি, আমরা সবাই 9 10 থেকে হয়তো শিখে আসছি, নিউটনের মহাকর্ষীয় সূত্র। এফ দুইটি বস্তুর মধ্যকার মহাকর্ষীয় বল তাদের ভরের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং তারা সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। এটা দেখো আমরা পড়ে আসছিলাম নিউটনের মহাকর্ষীয় সূত্র। যে কোনো মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুকণার মধ্যে আকর্ষণ বল তাদের ভরের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং তারা সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে F = কত ভাইয়া, মহাকর্ষীয় সূত্র G/m/r², যেখানে জিটা কি ছিল, যেটা ছিল মহাকর্ষীয় ধ্রুবক ভাইয়া। তাহলে এখন দেখো, আমি যদি ডিডব্লিউ থেকে টোটাল কাজ ডব্লিউ বের করতে চাই, তাহলে টোটাল কাজ ডব্লিউ = কত, ছোট ছোট কাজগুলোকে যোগ করে দিতে হবে, ইন্টিগ্রেশন অফ -fdr। আচ্ছা এবার একটা পার্ট ভাইয়া, কোত্থেকে যোগ করা শুরু করব, কোথায় গিয়ে শেষ করবো একটু দেখো তো। আমি বস্তুটাকে r1 অবস্থা থেকে বস্তুটাকে নিয়ে যাচ্ছি কোথায়, r2 অবস্থানে, এই যে একদম লাস্ট মাথায়। তাহলে কি ভাইয়া বলতে পারি, r1 থেকে শুরু করে r2 এর মধ্যে যতগুলা পয়েন্ট আছে সবগুলা পয়েন্টের যোগ করতে হবে এখানে। তাহলে এটা করলে, সরি তুমি একটু দাঁড়াও, দেখো ভাইয়া, তাহলে মাইনাসটা বাইরে নিয়ে গেলাম, এফ এর মানটা ভিতরে বসাই দাও, r1 থেকে r2, এফ এর মান কত, Gmm/r² তাহলে যেহেতু আর এর সাপেক্ষে করতে বলছে, তাহলে 1/r² ছাড়া বাকি পুরোটা কনস্ট্যান্ট ভাইয়া, সেটাকে বাইরে নিয়ে যাও। তাহলে দেখো ভাইয়া লিখতেছি, w = -gmm, এটাকে বাইরে নিয়ে গেলাম, ইন্টিগ্রেশন অফ r1 থেকে শুরু করে r2 পর্যন্ত 1/r²dr, এটাকে রাখলাম। তাহলে কারো কি মনে আছে ভাইয়া 1/r² কে ইন্টিগ্রেশন করলে কি হয়, -gmm, 1/r² কে ইন্টিগ্রেশন করলে হয় -1/r। আপার লিমিট আপারে বসাও ভাইয়া, লোয়ার লিমিট লোয়ারে বসাও। তাহলে দেখো মাইনাস মাইনাস মিলে প্লাস, তাহলে কি থাকে, gmm। একবার আপার লিমিটটা বসাবো, r2 টাকে এখানে বসাবো একবার, তাহলে কি আসবে 1/r2, মাইনাস দিয়ে লোয়ার লিমিটটা একবার বসাবো, তাহলে কি আসবে 1/r1। তাহলে দেখো ভাইয়াদের মহাকর্ষ বল দ্বারা কৃতকাজের রাশিমালা চলে আসছে ভাইয়াদের, ঠিক আছে? আচ্ছা তাহলে তোমরা কি সবাই এতটুকু বুঝছো ভাইয়া? তাহলে জি তো মহাকর্ষীয় ধ্রুবক, এম পৃথিবীর ভর, স্মল এম হচ্ছে তুমি যে বস্তুটাকে নিয়ে যাবা, r2 হচ্ছে কোন বস্তুর দ্বিতীয় অবস্থান, r1 হচ্ছে কি কোন বস্তুর প্রথম অবস্থান। এতটুকু ক্লিয়ার সবার? এখন তোমাদেরকে ভাইয়া একটা কেস দেখাবো এটা থেকে। ধরো
হঠাৎ করে তোমার পরীক্ষায় চলে আসছে, এটা কোনো অঙ্ক না কিন্তু, যে এমকেজি ভরের একটি বস্তুকে অসীমে নিতে কৃত কাজ নির্ণয় করো। তোমরা কিন্তু খাতার মধ্যে হেডলাইন তুলবা, কিন্তু এটা একটা জাস্ট নর্মাল থিওরির মতো আর কি, কিন্তু সরাসরি আমরা ম্যাথে ইউজ করতে পারবো। তাহলে দেখো কি বলছে, এমকেজি ভরের একটা বস্তুকে অসীমে নিতে কৃত কাজ। তাহলে নিশ্চয়ই তোমরা দেখে বুঝতেছো অসীমে তার আপনি আপনি যাবে না, তাকে বাহ্যিক বল প্রয়োগ করে নিয়ে যেতে হবে নাকি। কিন্তু এখানে একটু কাজ করে দেখো, তুমি যখন অসীমে নিচ্ছ, বস্তুটা প্রথমে ছিল কোথায় ভাইয়া? বস্তুটা প্রথমে ছিল হচ্ছে পৃথিবীর সারফেসের উপরে। তাহলে এটাকে আমরা ধরতেছি R1 ইকুয়াল টু পৃথিবীর ব্যাসার্ধের সমান। ঠিক আছে, R1 মানে কি? বস্তুর প্রথম অবস্থান সে পৃথিবীর সারফেসে আছে, মানে কি পৃথিবীর ব্যাসার্ধের সমান দূরত্বে আছে। তুমি কি করলা, এই অবস্থা থেকে বস্তুটাকে ইনফিনিটিতে নিয়ে গেলা। তাহলে তোমার দেখো তো ভাই, তাহলে কেন্দ্র থেকে R2 এর মানটা কত? ইনফিনিটি। অর্থাৎ পৃথিবীর সারফেস থেকে আর পরিমাণ ব্যাসার্ধের উপর থেকে ভাইয়া বস্তুটাকে অসীমে নিয়ে যাব। তাহলে কৃতকাজের রাশিমালা কত দেখো তো, R1 টা ধরে নিচ্ছি পৃথিবীর ব্যাসার্ধ আর, R2 টা ধরে নিচ্ছি ভাইয়া ইনফিনিটি। তাহলে W ইকুয়াল টু দেখো উপরে রাশিমালা নিয়ে বসাই, GMM 1 বাই ইনফিনিটি, R2 এর মান ইনফিনিটি ভাইয়া, মাইনাস 1 বাই R। 1 বাই ইনফিনিটির মান কত ভাইয়া সবাই জানো? 1 বাই ইনফিনিটির মান হচ্ছে 0। তাহলে 0 বসালে কি আসবে দেখো তো, মাইনাস GMM বাই R। এটাই হচ্ছে ভাইয়াদের কোন একটা বস্তুর mkg ভরের বস্তুকে পৃথিবীর সারফেস থেকে অসীমে নিতে কৃতকাজের রাশিমালা। আশা করি ভাইয়া বুঝছো। তাহলে এটাই হচ্ছে ভাইয়াদের কোন একটা বস্তুকে অসীমে নিতে কৃতকাজের রাশিমালা। তাহলে দেখো আমরা দুইটা বস্তুর মধ্যে একটা পাইয়া গেছি, সেটা কি? একটা হচ্ছে এই যে মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ ছিল, সেটা কিন্তু আমরা পেরে গেছি ভাইয়া। তাহলে বাকি আছে কি? বাকি আছে বাহ্যিক বল। বাহ্যিক বল দ্বারা কৃতকাজ কত ভাইয়াদেরকে এখন সেটা মেজার করতে হবে। তাহলে দেখো কি করতে পারি। এখন হেডলাইনটা হচ্ছে বাহ্যিক বল দ্বারা কৃতকাজ। সেম আগের মতো ভাইয়া, একটু লক্ষ্য করে শুনেন। ধরো এই পয়েন্ট, আবার আগের মতো এই পয়েন্ট হচ্ছে স্মল এম্বরের বস্তু, বি পয়েন্টে ভাইয়ার একটা সরি এই জায়গায় একটা ক্যাপিটাল এম্বরের বস্তু আছে, বি জায়গায় একটা স্মল এম্বরের বস্তু আছে। এই দুইটার মধ্যে একটা মহাকর্ষীয় বল কাজ করতেছে। ধরো প্রথম অবস্থায় ধরে নিয়েছিলাম কি এটা কতটুকু দূরত্বে আছে, R1 দূরত্বে আছে। তুমি এই স্মল এম্বরের বস্তুটাকে বি থেকে সি তে নিয়ে গেছিলা। এবার খেয়াল করো ভাইয়া, আমাদের কিন্তু মহাকর্ষীয় বলের পার্টটা এবার নাই ভাইয়াদের, এবার হচ্ছে শুধু বাহ্যিক বল। তাহলে এবার তুমি যেদিকে বাহ্যিক বল প্রয়োগ করছিলা বি থেকে সি তে নেওয়ার জন্য, এফ এক্সটার্নাল, দেখো তো ভাইয়া মনে আছে সরণটা কিন্তু একই দিকে করছে। তাহলে এবার বলতে পারবা বাহ্যিক বল দ্বারা কৃতকাজটা আসলে কি আসবে, ধনাত্মক না ঋণাত্মক? ধনাত্মক না? ধনাত্মক। হ্যাঁ, কারণ কি ভাইয়া বাহ্যিক বলটা যেদিকে দিছো সরণটা একই দিকে ঘুরছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি কি দেখো তো ভাইয়া, এটা তো ছোট একটা পার্ট আগের মতো কেটে নিই, সেটা কত dr। তাহলে dw ইকুয়াল টু f dr cos 0 ডিগ্রি, যেহেতু f ও একই দিকে সরণও একই দিকে, তো এই কারণে লিখছি cos 0 ডিগ্রি। তাহলে cos 0 ডিগ্রি মান কত 1। তাহলে f dr ভাইয়া, তাহলে টোটাল কাজ ইন্টিগ্রেশন অফ dw ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ f dr। তাহলে লোয়ার লিমিট কত, R1 থেকে R2 পর্যন্ত। তাহলে দেখো R1 R2, f এর মান কত ভাইয়া, GMM ডিভাইডেড বাই R স্কয়ার ইনটু dr। তাহলে r এর সাপেক্ষে করতে বলছে, তাহলে R স্কয়ার ছাড়া বাকিটা কনস্ট্যান্ট, সে বাইরে চলে গেল। GMM ইন্টিগ্রেশন অফ R1 R2 1 বাই R স্কয়ার dr। তাহলে এটা করলে কত থাকবে, GMM মাইনাস 1 বাই R, আপার লিমিট আপারে, লোয়ার লিমিট লোয়ারে। তাহলে দেখো মোটামুটি ভাইদের হয়ে গেছে। GMM একবার আপার লিমিটটা বসাও, তাহলে কি আসবে, মাইনাস 1 বাই R2। এই মাইনাস আর সূত্রের মাঝখানে একটা মাইনাস ছিল, তাহলে মাইনাস মাইনাস মিলে প্লাস, তাহলে কত 1 বাই R1। তাহলে সূত্রটা একটু সাজিয়ে নাও ভাইয়া, GMM 1 বাই R1 মাইনাস 1 বাই R2। তাহলে দেখো চলে আসছে ভাইয়াদের বাহ্যিক বল দ্বারা কৃতকাজের রাশিমালা W ইকুয়াল টু GMM 1 বাই R1 মাইনাস 1 বাই R2। তাহলে দুইটার মধ্যে একটু তফাৎটা কি দেখো তো ভাইয়া, মহাকর্ষ বল দ্বারা কৃতকাজের মধ্যে ছিল কি R2 মাইনাস R1, আর বাহ্যিক বল দ্বারা কৃতকাজের মধ্যে সূত্র হচ্ছে জাস্ট R1 মাইনাস R2। এতটুকুই ক্লিয়ার তোমাদের সবার ভাইয়া? আমি এখন এটার উপর ম্যাথমেটিক্স করাইয়া ক্লাস শেষ করবো আর কি। তাহলে দুইটা সূত্র একটু আবার ডিফারেন্সটা বলে দিই ভাইয়া। একটা হচ্ছে R2 মাইনাস R1, আর একটা হচ্ছে জাস্ট R1 মাইনাস R2। ঠিক আছে, তাহলে দেখো এখন একটা অঙ্ক করাই।
50 কেজি ভরের একটি বস্তুকে অসীম থেকে ভূপৃষ্ঠের 100 কিলোমিটার উপরে আনতে কৃত কাজ নির্ণয় করো। আচ্ছা, কোশ্চেনটা সবাই একটু শোনো ভাইয়া। বস্তুটা ছিল হচ্ছে অসীমে, ঠিক আছে? তাহলে প্রথমে বলি বস্তুটা ছিল অসীমে। তুমি এই বস্তুটাকে ভূপৃষ্ঠ না কিন্তু দেখো ভূপৃষ্ঠের 100 কিলোমিটার উপরে, মানে তুমি বস্তুটাকে ভূপৃষ্ঠ থেকে তারও উপরে 100 কিলোমিটার উপরে আনতে চাচ্ছ। তাহলে এবার আমি বলবো না, তোমরা দুইজন যারা যারা আছো বলো তো ভাইয়াকে, জেরিন আর সঞ্জিদা, এবার কি বাহ্যিক বল দ্বারা কৃতকাজ হবে নাকি মহাকর্ষীয় বল দ্বারা কৃতকাজ হবে? একজন বলো তো ভাইয়াকে, একটু দেখি কোন কেসটা খাটাবো। অসীম থেকে পৃথিবীর সারফেসের 100 কিলোমিটার উপরে আনবা, তাহলে দুইটা কেসের মধ্যে কোন কেসটা খাটবে এখানে? মহাকর্ষীয় না? আচ্ছা ভাইয়া একটু চিন্তা করো তো, অ্যান্সারটা প্রায় কাছাকাছি হয়ে গেছিল, কিন্তু তুমি যখন মহাকর্ষে আসো ভাইয়া, অসীমে যখন আসো, তখন পৃথিবীর সারফেসের ভিতরে ঢুকতে গেলে কি ভাইয়া তোমাকে বাহ্যিক বল প্রয়োগ করে ঢুকতে হবে না ভাইয়া? কাশ্মীরে কি নেট চলে গেছিল? হ্যাঁ জেরিন। স্যার অটোমেটিক বের হয়ে গেছিল। আচ্ছা, জেরিন যেটা বলতে নিয়েছিলাম সেটা ভাইয়া আবারও বলি। তুমি যখন অসীমে আসো ভাইয়া, আচ্ছা তুমি একটু অঙ্কটা দেখো ভাইয়া, যেটা বলতে নিয়েছিলাম কাশফিয়া, সেটা হচ্ছে দেখো 50 কেজি ভরের একটা বস্তু অসীমে আছে ভাইয়া। তাহলে অসীম থেকে ভূপৃষ্ঠের 100 কিলোমিটার উপরে, অসীম থেকে ভূপৃষ্ঠের 100 কিলোমিটার উপরে আনবা। তাহলে অসীম থেকে এটা হচ্ছে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ থেকে আরো 100 কিলোমিটার উপরে আনবা। তাহলে দুইটা কেস পড়াইছিলাম, একটা হচ্ছে মহাকর্ষীয় বল আর একটা হচ্ছে বাহ্যিক বল। সবাই খেয়াল করে শোনেন ভাইয়া, তুমি মহাকর্ষ অসীম থেকে কখনো একটা বস্তুকে পৃথিবীর সারফেসের ভিতরে ঢুকাইলে না ভাইয়া, সেখানে মহাকর্ষীয় বল কাজ করবে। তাহলে অসীম থেকে পৃথিবীর সারফেসের ভিতরে প্রথমে ঢুকতে গেলে সেখানে ভাইয়াদের অবশ্যই বাহ্যিক বল লাগবে ভাইয়া। তাহলে একটা জিনিস সবাই একটু খেয়াল করো, ভাইয়ার মনে ডিসপ্লে চলে গেছে না? আচ্ছা সরি, এতক্ষণ সমস্যা হয় নাই। তাহলে প্রথম ভাইয়াকে বলো, কেন্দ্র থেকে প্রথম অবস্থানটা কত? আর1, আর1 এর মান কত? এখানে কোথায় ছিল প্রথমে সে? অসীমে না? তাহলে সেটা হচ্ছে কত? ইনফিনিটি। আর আর2টা কত হবে ভাইয়া দেখো তো। আচ্ছা জেরিন কি কারণটা বলছিলা ভাইয়াদের? বলছি কেন মহাকর্ষ বল হবে না, বাহ্যিক বল হবে? না বুঝলে ভাইকে বইলো। তাহলে দেখো, সেন্টার থেকে শুরু করে আর1টা সেটা হচ্ছে ইনফিনিটি অবস্থানে আছে প্রথমে। আর আর2টা কি? আর2টা হচ্ছে এই যে সেন্টার থেকে ভাইয়া 100 কিলোমিটার উপরে। তাহলে তোমাদেরকে একটু বলে আসছিলাম, সেন্টারের ব্যাসার্ধ কত ছিল? 6400। আর এর উপরও আরো কতটুকু উপরে থাকবে? 100 কিলোমিটার উপরে। তাহলে টোটাল আর2 এর মানটা কত আসলে ভাইয়া দেখো তো। 6400 পৃথিবীর ব্যাসার্ধ, তারও উপরে আরো 100 কিলোমিটার উপরে থাকবে। তাহলে কত আসলে? 6500 কিলোমিটার। এটা ভাইয়া, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি W = GMM ইন্টু 1 বাই বাহ্যিক বাহ্যিক বল দ্বারা কৃত রাশিমালা কি ছিল? 1/r1 মাইনাস 1/r2 ভাইয়া। তাহলে দেখো এখানে কি করতে পারি আমরা এখন, জি এর মানটা কত? 6.67 ইন্টু 10 ইনভার্স 11। পৃথিবীর ভর কত? 6 ইন্টু 10⁻24 কেজি। আর যে বস্তুটা আমরা নিয়ে গেছিলাম সেই বস্তুটা কতটুকু ভাইয়া? 50 কেজি। 1/r1 এর মান কত? প্রথমে ইনফিনিটিতে ছিল ভাইয়া, অসীমে ছিল। মাইনাস 1/r2 এর মানটা কত? এই যে দেখো আর2 এর মান এটা। তাহলে 6500 কিলোমিটার আছে, এটাকে মিটারে গেলে কি করব? 1000 দ্বারা গুণ করে দিব। তাহলে দেখো পুরো সলিউশনটা করার পর 1/ইনফিনিটির মান তো শূন্য ভাইয়া, তাহলে করে দিলে কি আসবে? বাক্স মাইনাস এত জুল আসবে। তাহলে এখানে মাইনাসটা কেন কাজ করতেছে ভাইয়া? মনে রাখবা আসলে ভাইয়া, মহাকর্ষে এই যে এখানে বাহ্যিক বল দ্বারা যে কৃত কাজটা কাজ করতেছে, সেটা মহাকর্ষ বলের দিকে কাজ করতেছে, মানে পৃথিবীর নিচের দিকে কাজ করতেছে, এখানে ডিরেকশনটা মাইনাস প্রকাশ করতেছে। একটু আগে আমরা বলছিলাম কি, এখান থেকে বাইরে নিলে কৃত কাজটা প্লাস, ভিতরের দিকে আনছে এই কারণে মাইনাস আসছে, অর্থাৎ অঙ্কটা এখানে মাইনাস আসছে ভাইয়াদের, ঠিক আছে? বিভবের মতো অনেকটা। তাহলে এটা হচ্ছে কি এত জুল আসবে। তাহলে এটাই হচ্ছে ভাইয়াদের ফাইনাল অ্যান্সার। তোমরা বাসা এতটুকু কমপ্লিট করো। আর আগামী ক্লাস থেকে কিন্তু কাশফিয়া, জেরিন, সানজিদা আমরা কিন্তু লাইভ ক্লাসে ফিরতেছি, ঠিক আছে? অর্থাৎ তোমরা কিন্তু ভাইয়া যদি ক্লাসে না আসো তাহলে কিন্তু আর কিছু করার থাকবে না ভাইয়া। তোমরা কি ভাইয়ের কথা বুঝতে পারতেছো? কারো কিছু বলার থাকলে ভাইকে বলতে পারো।